আসসালামু আলাইকুম। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ বিরতির পর আমি আবার আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের প্রথম সেমিস্টারের সাবজেক্ট হচ্ছে যেটা প্রথম পত্র, বেসিক অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যার সাবজেক্ট কোড 101। এই সাবজেক্টের আমি যে প্রশ্নটি আজকে আপনাদের সামনে আলোচনা করব সেই প্রশ্নটি হলো গ্রন্থাগার ও গ্রন্থাগারিকতা কী, গ্রন্থাগারিকতার নীতি ও দর্শন কী, এবং সর্বশেষ আলোচনা করব ALA কোড অনুযায়ী গ্রন্থাগারিকতার নীতিমালা, নীতিবিদ্যা বা ইথিক্স, প্রিন্সিপাল অ্যান্ড ইথিক্স অফ লাইব্রেরিয়ানশিপ এর উপরে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এ বেসিক অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের যে মৌলিক যে ধারণা, লাইব্রেরি সায়েন্স বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এর বিষয়গুলো এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, দেখা যাচ্ছে যে প্রথম পত্রের কোনো বিষয়ের সাথে দ্বিতীয় পত্র অথবা দ্বিতীয় পত্রের কোনো প্রশ্নের সাথে ষষ্ঠ পত্র এরকম একটার সাথে আরেকটার মিল রয়েছে। তো আমরা যদি একটি প্রশ্ন একটু ভালোভাবে আলোচনা করতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে রিলেটেড অনেকগুলো জিনিস আমরা জেনে যাব। আজকের এই শেষের আলোচনায় ALA কোড অনুযায়ী গ্রন্থাগারিকতা নীতিমালা, আবার এই গ্রন্থাগারিকতার নীতি ও দর্শন এর মধ্যে একাধিক প্রশ্নের একটা সংযোগ আমরা লক্ষ্য করে থাকব। তো আশা করি সেগুলো খুব সুন্দরভাবে আমরা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই প্রশ্নের যদি আমরা একটা ভূমিকা লিখি, সংক্ষেপে যদি একটা ভূমিকা আমরা লিখি, তো ভূমিকাটা কীরকম হতে পারে? ভূমিকাটা আসলে এরকম, আমি আমার ভাষায় বলি, আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন, যে মানুষ তার অভিজ্ঞতা, তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিক্ষা এবং হাতে কলমে যে শিক্ষা গ্রহণ করেছে, তার ভ্রমণ দিয়ে সে যা অর্জন করেছে, পারস্পরিক যোগাযোগ, সমাজে, রাষ্ট্রে বিভিন্নভাবে মানুষের যে অর্জিত জ্ঞান, সেটা মানুষ বিভিন্নভাবে লিখে রাখার চেষ্টা করেছে। কখনো গাছের বাকলে, কখনো পাথরের গায়ে, পাহাড়ের গায়ে, অথবা পেপিরাস রোলে, এবং সর্বশেষ আধুনিক যে প্রযুক্তি, কাগজ এবং কম্পিউটার ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের অভিজ্ঞতা অথবা চিন্তাশীল গবেষকগণ, লেখকগণ, কবি সাহিত্যিকগণ যে তাদের নির্যাস পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন, এবং এটা যুগ থেকে যুগান্তরে এক সময় থেকে অন্য সময়ে, এক দেশ থেকে অন্য দেশে একটি সংযোগ স্থাপন করার জন্য এই গ্রন্থাগারের উৎপত্তি। তাহলে গ্রন্থাগার মূলত মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাসের প্রয়োজন অনুভব করলো, তখন তাদের অভিজ্ঞতাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই একত্রে এই জ্ঞানকে সংরক্ষণ করে রাখার প্রয়োজনীয়তা অনুভব করলো। এইভাবেই গ্রন্থাগারের সৃষ্টি। আর এই গ্রন্থাগারের কার্যক্রমকে অন্যের কাছে, পাঠকের কাছে, তথ্যানুসন্ধানী ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি কাজ করেন তিনি হলেন গ্রন্থাগারিক, আর তার কাজটাই মূলত গ্রন্থাগারিকতা। এই হচ্ছে ভূমিকার কথা। তারপরে আমরা, যেহেতু এখানে গ্রন্থাগার ও গ্রন্থাগারিকতা দুটো শব্দ রয়েছে, আমরা দুটোর সংজ্ঞা সংক্ষেপে আলোচনা করি। এই সংজ্ঞা আপনারা সকলেই জানেন। গ্রন্থাগার কি? মূলত গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের আধার, যেখানে বই, পুস্তক, বিভিন্ন পাঠ সামগ্রী, ম্যাপ, গ্যাজেটিয়ার, এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি ইত্যাদি, উপন্যাস, সাহিত্যিক, তো এই জিনিসগুলো, জ্ঞানের এই সমষ্টিগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় পাঠকের পড়ার জন্য,
পাঠক যেখান থেকে পাঠ সংগ্রহ করতে পারে, এই জ্ঞানের আধারটাকেই বলা হয় গ্রন্থাগার। তো গ্রন্থাগারের যদি ছোট্ট একটি ইংরেজি সংজ্ঞা বলি, সেটি হলো এরকম যে লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ ইনফরমেশন ফর ডিসেমিনেশন অফ দ্যাট ইনফরমেশন। অর্থাৎ গ্রন্থাগার হলো এক তথ্যের আধার, যে তথ্য বিতরণের জন্য। তো তথ্য বিতরণের জন্য তথ্য বিতরণ করা হবে তখনই যখন লাইব্রেরিতে তথ্য সন্নিবেশিত করা হবে। তাহলে গ্রন্থাগারের সংজ্ঞাটা আমরা সংক্ষেপে জানলাম যে লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ ইনফরমেশন ফর ডিসেমিনেশন অফ দ্যাট ইনফরমেশন। যে গ্রন্থাগার হলো তথ্যের আধার আর ওই তথ্য বিতরণের জন্য। এই লাইব্রেরির আরও অনেক সংজ্ঞা রয়েছে যেগুলো আপনারা এর সাথে যোগ করে নিতে পারেন। এবার আমরা দেখি গ্রন্থাগারিকতা কী। তো এই গ্রন্থাগারের যে সংজ্ঞা, তার সাথে আমি গ্রন্থাগারিকতার সংজ্ঞার যোগসূত্র খুঁজে পাই। মূলত গ্রন্থাগারিকতা হলো একটি পেশা, আর পেশা ওইটা কি বলা হয় যার জন্য একাডেমিক স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, এর একটা সার্টিফিকেট লাগে, এর প্রয়োজনীয় যোগ্যতা, এই সব মিলিয়ে যিনি কোনো কাজ দক্ষতার সাথে করেন, যার সামাজিক স্বীকৃতি রয়েছে, যার যে কাজ করার জন্য একাডেমিক সার্টিফিকেটের প্রয়োজন, সেটাই হলো পেশা। এখানে গ্রন্থাগারিকতা করার জন্য কিন্তু গ্রন্থাগারিকতার সামাজিক স্বীকৃতি রয়েছে, এর একাডেমিক সনদ রয়েছে। তো এই লাইব্রেরির প্রয়োজনীয় বই পাঠককে পৌঁছে দেওয়ার জন্য নিবিড়ভাবে কাজ করে থাকেন গ্রন্থাগারিক, আর তার এই কাজটাকেই বলা হয় গ্রন্থাগারিকতা। আমি যদি আরেকটু সুন্দর করে কথাটা বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, যেখানে জ্ঞান সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রয়োজন অনুযায়ী বিতরণের ব্যবস্থা করা হয়, সেটা হলো গ্রন্থাগার। আর এই সংগৃহীত জ্ঞানকে সঠিক উপায়ে বিতরণ করার জন্য, পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন জনবল, এবং দক্ষ জনবল যারা এটাকে, এই জ্ঞান বিতরণের কাজকে পেশা হিসেবে গ্রহণ করে থাকেন, তাদেরকে বলা হয় গ্রন্থাগারিক। তাদের এই কাজটা হলো গ্রন্থাগারিকতা, এবং ইংরেজিতে বলা হয় লাইব্রেরিয়ানশিপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষেপে গ্রন্থাগার কাকে বলে এবং গ্রন্থাগারিকতা কাকে বলে এটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে থাকা বই এবং বিভিন্ন উপায় থেকে, বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য এর সাথে যুক্ত করে বিষয়টাকে আরও সুন্দর করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার আপনাদের সাথে আমার টপিকস অনুযায়ী আলোচনা করব গ্রন্থাগারিকতার দর্শন বা নীতি, সেটা কি। এই গ্রন্থাগারিকতার দর্শন, এর আগে দর্শন জিনিসটা কি সেটা একটু জানার চেষ্টা করি। দর্শন হলো কোনো বিষয়ের নিগূঢ় তথ্য যা গবেষণা করে বের করা হয়, এবং এই গবেষণালব্ধ তথ্যের মাধ্যমে ওই বিষয়টিকে মানুষের কাছে সহজবোধ্যভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়, যাতে মানুষ সেটাকে সহজেই গ্রহণ করতে পারে। অর্থাৎ দর্শন হলো কোনো বিষয়ের সাথে মানুষের একটি নিবিড় সম্পর্ক তৈরি করে দেওয়ার একটি মাধ্যম। কোনো বস্তুর সাথে কোনো বস্তুর প্রয়োজনীয়তা, তার উপকারিতা, তার অপকারিতা ইত্যাদি বিষয়ের সঠিক তথ্য তুলে ধরে একটি মানুষের সাথে ওই বিষয়ের বা ওই বস্তুর একটা সেতুবন্ধন তৈরি করে দেয় দর্শন। যেমন আমরা প্রত্যেকটি বিষয়ের একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি দেখি, খোঁজার চেষ্টা করি। যেমন অর্থনীতির একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি রয়েছে, সমাজনীতি তারও একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি রয়েছে, ধর্মনীতি তারও একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি রয়েছে। ধর্মকে বা অর্থনীতিকে কিছু মানুষ একভাবে গ্রহণ করে, যেমন অর্থনীতি সমাজের রিক্সাওয়ালা যে আছে, সমাজের জেলে যে আছে, চাকুরিজীবী সাধারণ শিক্ষক সমাজ যারা আছে, এদের কাছে অর্থনীতির মূল্য একরকম। কিন্তু যারা অর্থনীতিবিদ, যারা রাষ্ট্রের অর্থনীতির উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করেন, তারা দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারকারী বিষয়গুলো উদ্ভাবন করার চেষ্টা করেন, যার ফলে অর্থনীতি একটি সবল স্থানে গিয়ে দাঁড়াতে পারে। তাহলে প্রত্যেকটি বিষয়ের একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি রয়েছে।
ঠিক তেমনই গ্রন্থাগারিকতারও একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যার ফলে যে গবেষণার ফলে গ্রন্থাগারকে পাঠকের কাছে আকর্ষণীয় স্থান, জ্ঞান আহরণের কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করার কৌশল, যাতে করে পাঠক বইমুখী হয় এবং গ্রন্থাগারমুখী হয়। সেজন্য এই গ্রন্থাগারিকতার যে দর্শন রয়েছে, সে দর্শনকে সহজবোধ্যভাবে এবং প্রয়োজনীয়তার তাগিদে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। আমি এখানে কয়েকজন দার্শনিকের মতামত আপনাদের সামনে তুলে ধরছি। গ্রন্থাগারিকতার দর্শনের মতামত ব্যক্ত করতে গিয়ে ইসি রিচার্ডসন বলেন যে একজন গ্রন্থাগারিকের উদ্দেশ্য তথ্যকেন্দ্রিক। তার কাজ হলো মানুষের কাছে তথ্য অথবা শিক্ষা পৌঁছে দেয়া, শিক্ষার মাধ্যমে সকলের জীবন আলোকিত করা। তাহলে এই যে গবেষণা, ইসি রিচার্ডসন তার গবেষণার আলোকে তিনি বোঝাতে চাচ্ছেন যে একজন গ্রন্থাগারিক তার কাজ তথ্য নিয়ে, যে গ্রন্থাগারিকের কাছে যত বেশি তথ্য থাকবে তিনি সে তথ্য মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারবেন এবং সে তথ্যই মানুষকে শিক্ষিত করে তুলবে, মানুষের জীবনকে আলোকিত করবে। তাহলে সামাজিক যে সকল কুসংস্কার, যে সকল অন্ধকার রয়েছে, সেগুলো দূরীভূত হয়ে মানুষ সুশিক্ষিত এবং সভ্য হবে। আরেকজন গ্রন্থাগার বিজ্ঞানের দার্শনিক জন কটন ডানা, তিনি গ্রন্থাগার ও যোগাযোগ মাধ্যমকে একত্রিত করে সকলের মাঝে গ্রন্থাগারকে ছড়িয়ে দিতে চেয়েছেন। এখানে দুটো শব্দ, একটি গ্রন্থাগার এবং আরেকটি হচ্ছে যোগাযোগ। আমরা সবাই জানি যে গ্রন্থাগার হলো এক যুগের সাথে অন্য যুগের সেতু বন্ধনকারী, এক দেশের সাথে অন্য দেশের সেতু বন্ধনকারী জ্ঞান সরবরাহের মাধ্যমে। তাহলে এর সাথে যোগাযোগের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। প্রাচীনকালের তথ্য যদি কোনো যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আজকে এসে না পৌঁছাতো, তাহলে আমরা চর্যাপদের ইতিহাস জানতাম না, আমরা পারগামাম লাইব্রেরির ইতিহাস জানতাম না, আলেকজান্দ্রিয়া লাইব্রেরির ইতিহাস জানতাম না, যেগুলো এখন থেকে প্রায় 4000, 6000, 5000 বছর আগে আমাদের প্রতিবেশী দেশ ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির ইতিহাস আমরা জানতাম না, যদি না এই গ্রন্থাগারের তথ্যগুলো সেখানে যে অবস্থায় ছিল কোনো না কোনো যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে এসে না পৌঁছাতো। তাহলে জন কটন ডানা এর মতে গ্রন্থাগার ও যোগাযোগ মাধ্যমকে একত্রিত করে সকলের মাঝে গ্রন্থাগারকে ছড়িয়ে দেওয়া হচ্ছিল তার উদ্দেশ্য। তিনি গ্রন্থাগারকে পৃথিবীর নির্ঘণ্ট হিসেবে অভিহিত করেছেন। আমরা যারা লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট, আমরা অবশ্যই নির্ঘণ্ট কী সেটা জানি। নির্ঘণ্টের সংজ্ঞাটা ঠিক এরকম যে কোনো বইয়ের গুরুত্বপূর্ণ শব্দ, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ কোনো ঘটনা অথবা গুরুত্বপূর্ণ কোনো স্থানের নাম বইয়ের শেষে বর্ণানুক্রমিকভাবে পৃষ্ঠা নম্বর উল্লেখ সহ সাজিয়ে রাখা, এটা হচ্ছে নির্ঘণ্ট, যা ইংরেজিতে ইন্ডেক্স নামে অভিহিত। তো গ্রন্থাগার হলো পৃথিবীর ইন্ডেক্স, পৃথিবীর নির্ঘণ্ট, যেটা লাইব্রেরিতে যদি আমি প্রবেশ করি তাহলে পৃথিবীর অনেক দেশের অনেক তথ্য সম্পর্কেই আমার পক্ষে জানা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দুজন গ্রন্থাগার বিজ্ঞানের দার্শনিকের দৃষ্টিভঙ্গি আমরা জানতে পেরেছি। এবার আমি আলোচনা করব ভারতীয় উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক ডক্টর এস.আর. রঙ্গনাথনের গ্রন্থাগারিকতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটা এখানে উল্লেখ করতে চাই। তিনি সেখানে বলেছেন যে গ্রন্থাগারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রন্থাগারিকদের 5টি মৌলিক কাজ রয়েছে। তিনি গ্রন্থাগারিকতার দর্শনকে 5টি তথ্য দ্বারা উপস্থাপন করেছেন, যাকে গ্রন্থাগার বিজ্ঞানে পঞ্চনীতি বলা হয় বা 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স হিসাবে অভিহিত করা হয়। যার 1 নাম্বার হলো বুকস আর ফর ইউজ। বুকস আর ফর ইউজ, যে বই ব্যবহারের জন্য। তাহলে লাইব্রেরিতে যত বই থাকবে সেটা অবশ্যই তার ব্যবহারকারী থাকতে হবে। এমন কোনো পুস্তক লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক সংগ্রহ করতে পারবেন না বা করলে সেটা ফলপ্রসূ হবে না, সেটা পড়ে থাকবে অবহেলায়, এমন কোনো পুস্তক লাইব্রেরিতে সংগ্রহ করা যাবে না। অর্থাৎ লাইব্রেরিতে যে পুস্তক সংগৃহীত হবে সেটা অবশ্যই ব্যবহৃত হবে।
তাহলে তার প্রথম নীতি, তার প্রথম দর্শন হলো বুকস আর ফর ইউজ। তার দ্বিতীয় দর্শন হলো এভরি বুকস ইটস রিডার, যে প্রত্যেক বইয়ের পাঠক থাকবে, এমন বই সংগ্রহ করা হবে যে প্রতিটি পুস্তকের পাঠক থাকবে, পাঠকবিহীন কোনো পুস্তক থাকবে না। তৃতীয় নাম্বার তার যে দর্শনটা সেটা হলো এভরি রিডার হিজ হার বুক, যে প্রত্যেক পাঠক যার বই থাকবে। এখানে একটু শ্রেণীবিন্যাস করে দিই, যে প্রত্যেক পুস্তকের পাঠক থাকবে, এর মানে হলো যে আমার লাইব্রেরিতে আমি বিজ্ঞানের পুস্তক ক্রয় করব, তাহলে সায়েন্সের স্টুডেন্ট এখানে আসতে হবে। মেডিকেল সায়েন্সের পুস্তক যদি আমার এই লাইব্রেরিটা মেডিকেল সায়েন্স রিলেটেড না হয়, তাহলে মেডিকেল সায়েন্সের বই যদি আমি একটি পাবলিক লাইব্রেরিতে নিয়ে আসি, তাহলে দেখা যাবে সেখানে কোনো মেডিকেলের ছাত্র সেখানে আসলো না। ও আবার এভরি বুক এভরি রিডার হিজ হার বুক, এর মানে হলো শিশু, অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত, সাহিত্যিক, গবেষক, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার পাঠক থাকবে, প্রত্যেক পাঠকের জন্য পুস্তক থাকবে। চতুর্থ নাম্বার যে দর্শনটা সেটা হলো সেভ দ্য টাইম, সেভ দ্য টাইম অফ দ্য রিডার, পাঠকের সময় বাঁচাতে হবে। বর্তমান সময়ে প্রত্যেক মানুষই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, যে তাকে সে আসলে অত সময় দিতে পারে না। তো সেজন্য প্রত্যেক পাঠকেরই সময়ের অনেক মূল্য রয়েছে। ডক্টর এস.আর. রঙ্গনাথন তার মতে যে পাঠকের সময় বাঁচাতে হবে। সর্বশেষ যে দর্শনটা সেটা হলো এ লাইব্রেরি is a growing organism, যে একটি লাইব্রেরি হলো বর্ধিষ্ণু প্রতিষ্ঠান। লাইব্রেরিতে আজকে 1000 বই রয়েছে, 1 বছর পরে এখানে 2000 বই হবে। আজকে 2 জন জনবল আছে, 1 বছর পর 4 জন জনবল হবে। আজকে 5টি শেলফ রয়েছে, 1 বছর পরে সেখানে 10টি শেলফ হবে। তাহলে এই যে ডক্টর এস.আর. রঙ্গনাথনের যে দর্শন, 5টি নীতি উনি এখানে উল্লেখ করেছেন, যাকে গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি বলা হয়। এই পঞ্চনীতিও গ্রন্থাগারিকতার একটি অন্যতম দর্শন। কারণ একজন গ্রন্থাগারিক, তাকে মনে রাখতে হয় যে তার এখানে সংগৃহীত পুস্তক ব্যবহারের জন্য হতে হবে, তার পুস্তকের পাঠক থাকতে হবে, প্রত্যেক পাঠকের পুস্তক থাকতে হবে এবং পাঠকের সময় বাঁচাতে হবে। আর লাইব্রেরির পরিসরটা এমনভাবে সেট আপ করতে হবে, প্ল্যানটা, গ্রন্থাগার ভবনের পরিকল্পনাটা এমনভাবে করতে হবে যে এটা ক্রমান্বয়ে তার পরিধি বাড়তে থাকবে। সুতরাং সেটা যাতে এই বর্ধিষ্ণু প্রতিষ্ঠান হিসেবে তার যে বৃদ্ধিটা, সেটা যাতে ধারণ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রন্থাগারিকতার দর্শনে আমি এখানে 3 জন গ্রন্থাগার বিজ্ঞানীর দার্শনিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যে একটা দৃষ্টিভঙ্গি ছিল যে গ্রন্থাগারিকের উদ্দেশ্যই হলো তথ্যকেন্দ্রিক, সে তথ্য মানুষের কাছে পৌঁছে দেবে। দ্বিতীয়জন বলেছেন যে লাইব্রেরিটা হলো পৃথিবী নির্ঘণ্ট, এটাকে এমনভাবে সাজাতে হবে যাতে পাঠক এখানে এসে তার জ্ঞানের যে পিপাসা রয়েছে সেটা যাতে সে মেটাতে পারে। এবং ডক্টর এস.আর. রঙ্গনাথনের যে বিজ্ঞানভিত্তিক যে দার্শনিক দৃষ্টিভঙ্গি, এখানে একজন গ্রন্থাগারিকের তার গ্রন্থাগারিকতার দর্শনের চিত্রটাই ডক্টর এস.আর. রঙ্গনাথন এখানে উপস্থাপন করেছেন। যে প্রতিটি বইয়ের ব্যবহারযোগ্যতা থাকতে হবে, প্রতিটি বইয়ের পাঠক থাকবে, প্রত্যেক পাঠকের পুস্তক থাকবে, পাঠকের সময় বাঁচাতে হবে এবং লাইব্রেরির যে ক্রমবর্ধমান যে চাহিদা রয়েছে, বৃদ্ধির যে চাহিদা রয়েছে, সেটা যাতে একজন গ্রন্থাগারিক পূরণ করতে পারে, তার সেই দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ গ্রন্থাগার ও গ্রন্থাগারিকতা কী এবং গ্রন্থাগারিকতার নীতি ও দর্শন কী এ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা লাভ করলাম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই প্রশ্নের শেষ অংশ আমি এখন আলোচনা করছি। এখানে রয়েছে ALA কোড অনুযায়ী গ্রন্থাগারিকতার নীতিমালা, অর্থাৎ আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন গ্রন্থাগার পেশাজীবীদের জন্য ইথিক্স বা নীতিবিদ্যা, যেটা ইথিক্স নীতিবিদ্যা বলা হয়, এখানে মূলত নীতিবিদ্যা নয়, এখানে হচ্ছে গ্রন্থাগার পেশাজীবীরা কী ধরনের নীতি অনুসরণ করে চলবে, কোন মানদণ্ডে তারা তাদের পেশার সম্প্রসারণ ঘটাবে, পেশায় তারা লেগে থাকবে, কোন নীতি অনুসরণ করবে, কোন নীতি অনুসরণ করে তারা তাদের পেশায় নিয়োজিত থাকবে, এর একটা দিক নির্দেশনা আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন তৈরি করেছে। এবং বিশেষ করে আমেরিকান গ্রন্থাগার পেশাজীবীগণ এই নীতিগুলোকে, এখানে 7টা নীতি আমি উল্লেখ করেছি, এছাড়া আরও নীতি রয়েছে, এই নীতিগুলোকে তারা তাদের পেশার আদর্শ মানদণ্ড হিসেবে মেনে চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম যে নীতিটি রয়েছে সেটি হলো সকল পাঠকের সর্বোচ্চ সেবা। অর্থাৎ লাইব্রেরিতে যখন পাঠক আসবে সেখানে দরিদ্র ধনী, নিচু উঁচু, কামার, চাষি, শিক্ষক, গবেষক, বিভিন্ন মানের পাঠক লাইব্রেরিতে প্রবেশ করবে। কিন্তু কোনো লাইব্রেরিয়ান কখনোই কোনো পাঠককে হেয় চোখে দেখতে পারবেন না। তিনি সকল পাঠকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন। আপনারা এই সকল পাঠকের সর্বোচ্চ সেবা, এই কোটেশনটি দিয়ে আমি যে কথাগুলো বললাম সেগুলো সামনে খাতায় লিখে নোট তৈরি করতে পারেন। দ্বিতীয় যে ইথিক্সটি রয়েছে সেটি হলো বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা। এখানে একজন লাইব্রেরিয়ান যেমন তিনি তার নিজের ব্যক্তিগত যে সকল বুদ্ধি, কলা, কৌশল রয়েছে সেগুলো স্বাধীনভাবে প্রয়োগ করবেন, একইভাবে পাঠকের যে ব্যক্তিগত যে জ্ঞান সাধনা রয়েছে সেটাকেও লাইব্রেরিয়ান সম্মানের চোখে দেখবেন। তৃতীয় যে নীতিটি রয়েছে সেটি হলো গোপনীয়তা ও ব্যক্তিগত স্বাধীনতা। এখানে মূলত পাঠক লাইব্রেরিতে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে আর্টিকেল তৈরি করতে পারেন, বিভিন্ন রচনা তৈরি করতে পারেন, বিভিন্ন মতের, বিভিন্ন দর্শনের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন চিন্তার পুস্তক পাঠ করতে পারেন। তার এই যে পাঠ করার, সে যে মতেরই হোক, সে যে দর্শনেরই হোক, একজন লাইব্রেরিয়ানের কাছে ওই ব্যক্তির চিন্তা দর্শন সম্পূর্ণরূপে তার কাছে আমানত। সেই হিসাবে একজন পাঠকের সকল ধরনের ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধা করতে হবে এবং তার তথ্যগুলোকে গোপন রাখা, এটা লাইব্রেরিয়ানের একটা অন্যতম কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ নম্বর যে নীতিটি রয়েছে সেটি হলো মেধাস্বত্বের অধিকার। এখানে মূলত কপিরাইট আইনের কথা বলা হয়েছে, যে কোনো পাঠক, কোনো লেখক, কোনো গবেষক যদি লাইব্রেরিতে তার কোনো পাঠ সামগ্রী, কোনো উপন্যাস বা যে কোনো বিষয়ের কোনো পাণ্ডুলিপি, যেটাই তিনি সেখানে রাখেন না কেন, তার কপিরাইটকে শ্রদ্ধা করতে হবে এবং সেটা কখনোই যাতে ভুলুণ্ঠিত না হয় সেদিকে একজন লাইব্রেরিয়ান সতর্কভাবে তার কার্যক্রম পরিচালনা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে রয়েছে 5ম নম্বরে গ্রন্থাগারের সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। এটি একটি অন্যতম বিষয়, গ্রন্থাগার ইথিক্সের লাইব্রেরিয়ানশিপ এর একটি অন্যতম কাজ। আমার অধীনে যে সকল স্টাফ রয়েছে, যে সকল কর্মচারী রয়েছে আমার অধীনস্থ, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, আমার উপরস্থ যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা করা এবং কাজের প্রতি একটি সুন্দর পরিবেশ তৈরি করা, একে অন্যের সাথে গ্রুপিং তৈরি না করা, একের সাথে অন্যের কোনো ভুল তথ্য দিয়ে হিংসাত্মক মনোভাব নিয়ে একের পিছনে অন্যকে লাগিয়ে না রাখা, এটা হলো লাইব্রেরিয়ানশিপের একটি অন্যতম কাজ। অর্থাৎ সহকর্মীদের সাথে সুন্দর, সাবলীল, স্বাচ্ছন্দ্যময় একটি সম্পর্ক, পরিবেশ বজায় রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর যে নীতিটি রয়েছে সেটি হলো সমষ্টিগত স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করা। এটি একটি চ্যালেঞ্জিং কাজ, যে কখনো কখনো লাইব্রেরিতে
এমন কিছু সম্পদ সংরক্ষণ করা সংগ্রহ করার প্রয়োজন হয় যেখানে যদি লাইব্রেরিয়ানের ব্যক্তিগত কোনো স্বার্থ ক্ষতিও হয় তাহলেও সেটাকে বৃহত্তর স্বার্থে নিজের স্বার্থকে পরিত্যাগ করতে হবে। কোনো ব্যক্তির দেখা গেছে যে এমন কিছু ডকুমেন্ট সংগ্রহ করা দরকার যে ডকুমেন্টগুলো বৃহত্তর ব্যক্তির জন্য প্রয়োজন, কিন্তু এই অর্থ ক্ষুদ্রতম কোনো ব্যক্তির ক্ষুদ্রতর কোনো পাঠকের স্বার্থে ব্যবহার না করে বৃহত্তর পাঠকের স্বার্থে ওই অর্থ ব্যয় করা বা বাজেট প্রণয়ন ওইভাবেই করা যেখানে ব্যক্তিগত স্বার্থের চাইতে সমষ্টিগত স্বার্থ প্রাধান্য পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যে নীতিটি রয়েছে, যে ইথিক্সটি রয়েছে, পেশাগত শ্রেষ্ঠত্ব অর্জন করা। একজন লাইব্রেরিয়ান তার পেশাগত শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা, নিজের মানসিক প্রস্তুতি গ্রহণ করা এবং তিনি যে এই লাইব্রেরিটিকে একটি পাঠক বান্ধব করতে চান, যদি লাইব্রেরিটি পাঠক বান্ধব হয়, সেখানে পাঠকের সমাবেশ হয়, সেখানে প্রয়োজনীয় তথ্য তিনি সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারেন, তাহলে লাইব্রেরি যখন সুনাম বেড়ে যাবে তখন অবশ্যই এই লাইব্রেরির যিনি কর্মকর্তা লাইব্রেরিয়ান তারও শ্রেষ্ঠত্ব, তার কাজের যে দক্ষতা সেটাও প্রমাণিত হবে এবং এভাবেই তার দক্ষতা অন্যের কাছে প্রতিষ্ঠিত হবে, নিজেকে একটি সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাহলে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং লাইব্রেরির উন্নয়ন কাজে লাইব্রেরির প্রয়োজনে পাঠকের স্বার্থে কাজ করে একজন লাইব্রেরিয়ান তার পেশাগত শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। এটি হলো এই ALA কোড অনুযায়ী লাইব্রেরিয়ানশিপের সর্বশেষ একটি পয়েন্ট, একটি নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আমরা গ্রন্থাগার ও গ্রন্থাগারিকতা কী জানলাম, গ্রন্থাগারিকতার নীতি ও দর্শন কী এবং ALA কোড অনুযায়ী গ্রন্থাগারিকতার যে নীতিমালা এর একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই বিষয়ে আপনাদের অবশ্যই আরও জানার থাকতে পারে, সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা আমার এই চ্যানেল AB পোর্টাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আর উৎসাহিত করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।